সবাইকে আমার চ্যানেলে স্বাগতম ও শুভেচ্ছা। তো আমরা যারা কক্সবাজারে এডুকেশন সেক্টরে কাজ করি, পাশাপাশি আরো যে ইমার্জেন্সি সিচুয়েশনে কনটেক্সটে যারা কাজ করেন, পাশাপাশি যারা এই যে বাংলাদেশে অন্যান্য জেলা, উপজেলা যারা কাজ করেন, সব বিষয়গুলোকে মাথায় রেখে এবং আমি যে আমার এই যে কক্সবাজারের রোহিঙ্গা রেসপন্সে দীর্ঘ ৭ বছর কাজ করার অভিজ্ঞতা আলোকে তো আমাদের কাছে অথবা আমার কাছে মনে হয়েছে যে মায়ানমার নিউ কারিকুলাম যে ইমপ্লিমেন্টিং যে কাজ যে প্রসেসটা শুরু হয়ে গেছে অলরেডি ২০২২ সাল থেকে। তো এইখানে আমরা যারা টেকনিক্যাল স্টাফ যারা আছি আমরা, তো এইখানে এই কারিকুলামটা একটু বুঝার আমার নিজেরও একটু শেখার। তো আমরা শেখার একটা স্টাইল হচ্ছে আমি যখন এই বিষয়টা নিয়ে একটা প্রস্তুতি নিই, আ একটা 50% কিন্তু মানে শেখা নিজেরই হয়ে যায়। এই যে যেমন এই ভিডিওটা তৈরি করার জন্য আমি যে প্রস্তুতিগুলো নিয়েছি, আমার মোটামুটি একটা এই মায়ানমার কারিকুলাম সম্পর্কে একটা ধারণা বলেন, মানে কোনো কিছু জানা বলেন, মোটামুটি একটা জায়গায় শুরু হয়েছে আরকি। মানে সবকিছু জানা সম্ভব হয় নাই। তো বিষয়টা এটাই। তো আশা করি আপনারা সবাই আমার এই ভিডিওটা ফিডব্যাক দেবেন। তো যারা ১ম বারের মতো আমার এই চ্যানেলে এসেছেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আর প্রয়োজনীয় আপনার যে মতামতগুলো অবশ্যই প্রদান করবেন। তো আমরা শুরু করব। তো এই স্লাইডে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে ইন্ট্রো পার্টটা মায়ানমার নিউ কারিকুলামটা। তো শুরুতে আরেকটু বলে নিই, আমরা একদম আমাদের মতো করে আমি বলার চেষ্টা করব। বিশেষ করে আমার দিক থেকে যে একদম ফ্রন্ট লাইন যে লেভেলে যারা আমরা টিচারদের সাথে যারা কাজ করি তাদের উদ্দেশ্যকে মাথায় রেখে একদম নিজের মতো করে সহজ করে যে এটা বলাটা সেইভাবে আমি চেষ্টা করব। তারপরে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। তো আমরা প্রথমে ইন্ট্রো পার্টটা দেখতে পাচ্ছি। তো এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে মায়ানমার এডুকেশন হ্যাজ ইভলভড ফ্রম ট্রেডিশনাল মোনাস্টিক এডুকেশন টু মডার্ন ফর্ম। তো আমরা সবাই জানি এটা একটা ধর্মীয় যে সন্ন্যাসী, এই এডুকেশনটা মায়ানমারে অনেক দিন যাবত থেকে এই শিক্ষাটাকে কিন্তু তারা কিন্তু ধরে রেখেছে, হ্যাঁ? তো এইখান থেকে কিন্তু মূলত কিন্তু এইভাবে কিন্তু ধাপে ধাপে কিন্তু আসা। হুম? একদম ট্র্যাডিশনাল থেকে মডার্ন ফর্মটা মানে আসাটা শুরু হয়েছে এই নিউ কারিকুলাম রিফর্ম হওয়ার পরে আরকি, হ্যাঁ? তো এইজন্য আমরা দেখতে পাচ্ছি যে টিচিং যে স্ট্র্যাটেজি গুলা, লার্নিং মেথড গুলা এখনো কিন্তু ওইভাবে কিন্তু সবসময় কিন্তু ক্লাসরুমে কিন্তু তারা কিন্তু ওই জিনিসটা দেখা যায় যে ট্র্যাডিশনাল মেথড গুলো এপ্লাই করা, হ্যাঁ? কিন্তু শেষ পর্যন্ত যদি বলতে হয় তারাই কিন্তু এই যে এডুকেশনটাকে শিক্ষাটাকে কিন্তু মায়ানমারে কিন্তু তারাই কিন্তু ধরে রেখেছে। তো এখন এই কারিকুলামের মাধ্যমে কিন্তু একটা চেষ্টা সবাই মিলে যে এই ট্রেডিশনাল যে মনাস্টিক এডুকেশন থেকে যে মডার্ন যে এডুকেশনটা সেখানে চলে আসাটা এইটাই। তো এইভাবে যদি বলি তারপর হচ্ছে ডেফিনিটিভ কারিকুলাম ফ্রেমওয়ার্ক হ্যাজ হিস্টোরিক্যালি বিন অ্যাবসেন্ট অনেকদিন যাবৎ, মানে ব্রিটিশ আমল থেকে অথবা তার আগে থেকে, হ্যাঁ? তো এইখানে যে স্ট্যান্ডার্ড মানে একদম যে কারিকুলামটা আ স এখন যদি বিশ্বে যদি তালে তাল মিলে যদি বলতে হয় যে মানে স্ট্যান্ডার্ড কারিকুলামের মতো কিন্তু ওইভাবে কিন্তু মায়ানমারে কিন্তু কখনো কোনোদিন কিন্তু ছিল না, হ্যাঁ? তাদের যে পলিটিক্যাল যে বিভিন্ন ইস্যুর কারণে। তো আমরা আর ওইদিকে যাব না। Despite the diverse curriculum content, textbook and assessment, there has been no standard framework. এটাই যে একটু আগে যেটা বলছিলাম। তো এইজন্য কোনো যে কারিকুলামের কনটেন্ট, টেক্সটবুক, অ্যাসেসমেন্ট, তো অ্যাসেসমেন্ট গুলো আমরা দেখি যে একদম গতানুগতিক যেটা, হ্যাঁ? মুখস্থ করে এই জাতীয় অ্যাসেসমেন্ট গুলা এটা ছিল, হ্যাঁ? তারপর যদি বলা হয় ন্যাশনাল এডুকেশন ল চ্যাপ্টার ৭ সেকশন হচ্ছে 39F কল ফর যে কারিকুলাম ফ্রেমওয়ার্ক অ্যান্ড স্ট্যান্ডার্ড ফর বেসিক এডুকেশন। এটা একটা ল মায়ানমারে এই ল আন্ডারে অধীনে তারা কিন্তু সবাই চিন্তা করছে মানে এই লটাকে মাথায় রেখে এই কারেকশন করে এই কারিকুলাম ফ্রেমওয়ার্কটা কিন্তু তৈরি করা। তারপর যদি বলি কারেন্ট এফোর্ট ফোকাস অন এস্টাবলিশিং এ স্ট্রাকচার কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর সাস্টেনেবল এডুকেশন ইমপ্রুভমেন্ট। তো এখানে যে ইফোর্টটা হচ্ছে এখন একটা স্ট্যান্ডার্ড একটা স্ট্রাকচার মানে একটা গ্লোবালের সাথে মানে তালে তালে মিলে আহ, চলার জন্য একটা সাস্টেনেবল যে এডুকেশনালের জায়গায় যে ইমপ্রুভমেন্টটা সেই জায়গাটায় কাজ করা এই কারিকুলামের মাধ্যমে। তো এখন সর্বপ্রথম আসি যে একটা ফ্রেমওয়ার্ক তৈরি করা, হ্যাঁ? তো যে কোনো কিছু বড় ধরনের কাজ মানে উদ্যোগ নেওয়ার পরে আমরা সবাই জানি যে একটা ফ্রেমওয়ার্ক তৈরি করা। তো সেখানে কি বিষয় কনসিডারেশন আনা মানে চিন্তা করা হয়?
প্রথমত হচ্ছে রিজন ফর চোজেন সাবজেক্ট, কি কি কোন কোন ধরনের সাবজেক্ট আসবে, হ্যাঁ। তো আমরা এই ফ্রেমওয়ার্কটা তৈরি করার সময় একটু বামে ডানে তাকিয়ে দেখবো বিশ্বের অন্যান্য জায়গায় এই যে একদম এই অ্যাচিভ গুলো করার জন্য কোন কোন বিষয়গুলো, কন্টেন্ট গুলো, সাবজেক্ট গুলো আনা যায়। তারপর হচ্ছে লার্নিং গোল অ্যান্ড আউটকাম, এটা তো অবশ্যই সেট করতে হবে আমাদের, আমরা কি চাই, চাওয়ার ফলে এই কাজগুলো করব, এই কাজগুলো করতে করতে রেজাল্টটা কি আসবে এবং কত বছরের মধ্যে আসবে, এবং এই ধরনের একটা আউটকাম আমরা এক্সপেক্টেড যে আউটকামটা সেটা সেট করতে হবে। তারপর হচ্ছে কন্টেন্ট টু বি থট, একদম কন্টেন্টটা মানে ক্লাসরুমে যে কন্টেন্টগুলো ডেলিভারি হবে, হ্যাঁ, এই কন্টেন্টগুলো নিয়ে কাজ করা। তারপর হচ্ছে ডেফিনেটলি আমরা দেখতে পাচ্ছি এখানে টিচিং লার্নিং মেথডটা, তারপর হচ্ছে অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজি, টিচিং। তার আগে একটু বলি টিচিং লার্নিং মেথডগুলা আমরা বারবার কিন্তু এটা মুখে না বলে কিন্তু চোখে ভেসে উঠে যখন ক্লাসরুমগুলো আমরা যখন দেখি, হ্যাঁ। তো এই জায়গায় থেকে মানে এই জায়গাটাকে ট্রেডিশনাল মেথডগুলোকে কিভাবে মানে দূর করে যে একদম মানে ইন্টারেক্টিভ চাইল্ড সেন্টার যে অ্যাপ্রোচগুলা এইভাবে কাজ করা। তারপর যে অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজি, তো একদম মুখস্থ করে যে বার্ষিক পরীক্ষা দিতে, সাময়িক পরীক্ষা এই টাইপের, হ্যাঁ, এই জিনিসগুলোকে এইভাবে মানে দূর করে একদম যে ফর্মাল যে যে অ্যাসেসমেন্ট গুলো এইগুলো নিয়ে কিভাবে আরো কাজ করা যায় এই বিষয়গুলো চিন্তা করা। তারপর এখানে বলা হচ্ছে দ্য কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর বেসিক এডুকেশন এইমস টু ফুলফিল দ্য গোল আউটলাইন ইন্টারন্যাশনাল এডুকেশন ল, হ্যাঁ। তো এখানে যে একদম বেসিক এডুকেশনের লক্ষ্যগুলোর এই যে ফিল আপ করার জন্য এই যে আইন অনুসারে এই কারিকুলামটা তৈরি করা, হ্যাঁ। তারপর হচ্ছে এইমস অফ দ্য বেসিক এডুকেশন। এখন একদম এই যে একদম বেসিক এডুকেশনের যে লক্ষ্যগুলো যদি আমরা যদি পাশাপাশি আমি ছবিটা দেওয়ার শুধু এইটুকু চেষ্টা করেন যেন এই যে মানুষ তো অনেক সময় শুনতে শুনতে আর ভালো লাগে না, যে ছবিটাকে মানে দেখে দেখে একটু শোনা। এই জন্য আমাদের প্রথম পয়েন্টটা বলা হচ্ছে এখানে কমপ্লিট বেসিক এডুকেশন। বেসিক এডুকেশনটা অবশ্যই কমপ্লিট করবে, যে বেসিক এডুকেশনের লক্ষ্যটা। তারপর হচ্ছে ডেভেলপ ইউনিয়ন স্পিরিট অ্যান্ড রেসপেক্ট অল কালচার, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ট্রেডিশন। এসব জায়গায় বেশি কিছু বলবো না, মানে এটা সব যে এটা একটা কমন, এটা হ্যাঁ বাংলাদেশেও আছে এই ধরনের সকল জাতি, ধর্ম, ভাষা, এই যে ঐতিহ্যগুলোকে সম্মান করা। তারপর বিকাম গুড সিটিজেন উইথ স্কিলস লাইক ক্রিটিক্যাল থিঙ্কিং, কমিউনিকেশন অ্যান্ড সোশ্যাল এবিলিটি। এই জায়গাটা একটু বলি যে এমন একটা সিটিজেন হওয়া যেখানে আপনি ক্রিটিক্যাল থিঙ্কিং এই দক্ষতার সাথে কাজ করতে পারবেন, মানে ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারবেন, কমিউনিকেশন করতে পারবেন, যে একদম, হ্যাঁ, যে এই বিষয়গুলো। তারপর হচ্ছে প্র্যাকটিস সিভিক অ্যান্ড ডেমোক্রেটিক ভ্যালু অবিং ল ইন ডেইলি লাইফ। তো আপনি সবসময় আপনার যে দৈনন্দিন যে কাজকর্মগুলো আছে যাদের সাথে মেলামেশা করেন, একদম গণতান্ত্রিক যে ভ্যালুগুলো আছে, তো এইগুলো প্র্যাকটিস করা। তারপরে শেষের এই পয়েন্ট, এই স্লাইডে পয়েন্টটা দেখতে পাচ্ছি বি ফ্লুয়েন্ট ইন মায়ানমার ল্যাঙ্গুয়েজ উইথ স্কিলস ইন এথনিক ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইংলিশ। তো এই জায়গাটা কিন্তু অনেক এখনো যে বিতর্কিত আছে, আমার নিজেরও শেখার আছে। তো মায়ানমার ল্যাঙ্গুয়েজ তো ফ্লুয়েন্ট তো হবেই, হ্যাঁ। পাশাপাশি যে এথনিক ল্যাঙ্গুয়েজ এখানে একটা বলছে, আচ্ছা এথনিক ল্যাঙ্গুয়েজ নিয়ে একটু পরে কথা বলি। তার আগে ইংলিশটা হচ্ছে মায়ানমার ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, ইংলিশটা হচ্ছে তাদের জন্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। পাশাপাশি যারা ওখানে ১৩৫টা এথনিক মাইনরিটি গ্রুপ আছে, এক্সক্লুডিং রোহিঙ্গা জনগোষ্ঠী কমিউনিটি, ১৩৫টার মধ্যে কিন্তু রোহিঙ্গা কমিউনিটি কিন্তু অন্তর্ভুক্ত সরকার কর্তৃক কিন্তু স্বীকৃত না, হ্যাঁ। এই জন্য এই কারিকুলাম যতগুলো ফেসিলিটি, সুযোগ সুবিধা কিন্তু রোহিঙ্গারা কিন্তু পাবে না, অথবা পাবে না, এটা আমার জায়গা থেকে ওইভাবে বলাটা ঠিক না। তো এটা নিয়ে একটা বিতর্কিত এই বিষয়গুলো আছে। তো এখানে যে এ এই যে বেসিক এডুকেশনের যে এইমসটা, লক্ষ্যটা, সেটা হচ্ছে মানে মায়ানমার মাদার টাংটা ফ্লুয়েন্ট হওয়ার পাশাপাশি এথনিক যে ল্যাঙ্গুয়েজগুলো আছে সেগুলোকে মাথায় রেখে তাদের রিজিয়ন, স্টেট অনুযায়ী কারিকুলামগুলা, লোকাল কারিকুলামগুলা ডেভেলপ করা, সেই হ্যাঁ। তারপর ইংলিশটাকেও কিন্তু অবশ্যই তারা যে রেখেছে যে ইন্টারন্যাশনালি গ্লোবালাইজেশনের সাথে তালে তাল মিলে চলার জন্য। তারপর আমরা যদি দেখি তারপরের পয়েন্টটা, গেইন ফাউন্ডেশন নলেজ ফর হায়ার এডুকেশন অ্যান্ড টেকনিক্যাল যে ট্রেনিং। এখানে কিন্তু তারা কিন্তু হায়ার, আমরা একটু যারা একটু আগে আমি বলেছি যারা টিচারদের সাথে ক্যাম্পে আমরা যারা ফ্রন্টলাইন স্টাফ যারা আছি, একদম তাদের বিষয়টাকে মাথায় রেখে যদি আমি যদি বলি একদম সহজ করে বলা,
এখানে হায়ার এডুকেশন কিন্তু একদম শেষ করে মানে ও একটা স্ট্যান্ডার্ড সারা বিশ্বে তালের সাথে মিলিয়ে ওই জায়গাটায় সামনের চেয়ারে বসবে এটা না। মানে গেইন করতে পারবে একদম ফাউন্ডেশন নলেজটা। হুম? কিসের জন্য? হায়ার এডুকেশনের জন্য এবং টেকনিক্যালের যে ট্রেনিং এর জন্য। তারপর আমরা দেখতে পাচ্ছি বিল্ড ফিজিক্যাল ফিটনেস, স্পোর্টম্যানশিপ অ্যান্ড অ্যাপ্লাই এই যে হেলথ নলেজটা। ফিজিক্যাল ফিটনেস এডুকেশনটা তার আগে তাদের যে এডুকেশন কারিকুলামে ছিল না। তো এইবারে ১ম ইনক্লুড করা হয়েছে। তারপর এখানে বলা হচ্ছে আরেকটা লাইন হচ্ছে অ্যাপ্লাই হেলথ নলেজ। কিন্তু এখানে কিন্তু নো বলা হয় নাই, লার্নও বলা হয় নাই, হ্যাঁ? আমাদের দেশেও কিন্তু কারিকুলামে কিন্তু এপ্লাই লেভেলে এইভাবে বলা আছে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু ওই যে নিজের যে একদম নিজের পরিবারের সাথে কাজ করে পরিবারের কোনো সদস্যকে মানে বলতে পারে না যে এই জিনিসটা করে মানে আমি যদি একদম একটা এক্সাম্পল যদি দিই ধরেন একজন শিশু তার মা বাবার সাথে কাজ করছে তার মা অথবা বাবা তার যে বাড়ির উঠানে কোনো গাছ লাগাতে যাচ্ছেন আর কি, হ্যাঁ? তো গাছ কোন মাটিতে কিভাবে লাগায় সেটা জানে না। তখন শিশুটা কিন্তু বলে দেয়, "আমি আমার স্কুল থেকে এই জিনিসটা শিখেছি। গাছটা এই মাটিতে এইভাবে কিন্তু লাগাতে হয়।" তখন কিন্তু এটা কিন্তু এপ্লাই হয় তখন আগে, হ্যাঁ? তো আমরা এত কঠিন আর ওই দিকে যাব না। তো এইখানে এইটা বলা হচ্ছে এপ্লাই হেলথ যে নলেজটা সেটা, হ্যাঁ? প্রটেক্ট দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড প্রমোট সাস্টেইনেবিলিটি, হ্যাঁ? তো এই যে পাশাপাশি সবগুলো এই যে এনভায়রনমেন্ট গুলা সাস্টেইনেবিলিটি গুলো অ্যাচিভ করার জন্য এই জিনিসটা প্রটেক্ট এই বিষয়টা তারপর হচ্ছে এমব্রাস গ্লোবাল সিটিজেনশিপ উইথ রেসপেক্ট ফর ডাইভার্সিটি অ্যান্ড পিস, সুখে শান্তিতে সকল যে বিষয়গুলোকে মাথায় রেখে এটা। তারপর হচ্ছে টেক যে প্রাইড ইন বিং এ সিটিজেন অফ যে মায়ানমার। তো এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে দেশপ্রেমের কথাবার্তা। এগুলো বেশি খুব একটা বলে লাভ নাই আর। তারপরে যদি এখানে যদি দেখি 13 গাইডিং যে প্রিন্সিপল, হ্যাঁ? ১৩ টা মূলনীতি, হ্যাঁ? এই যে সেট করা হয়েছে এখানে। তো ১ম এ দেখতে পাচ্ছি আমরা অলরাউন্ড ব্যালেন্স ডেভেলপমেন্ট। আচ্ছা তার আগে একটু বলি এই প্রিন্সিপল গুলো কেন সেট করা হয়? আপনারা একটু নিজেরা একটু ঘাটাঘাটি করে নেবেন। অবশ্যই কিন্তু কোনো একটা বড় কাজ উদ্যোগ নেওয়ার সময় কিন্তু এই প্রিন্সিপল গুলো যদি মূলনীতিগুলো যদি সেট করা না হয় তাহলে কিন্তু কাজ মানে ট্র্যাক থেকে কিন্তু ছিটকে যাবে, হ্যাঁ? বাংলাদেশে যারাই মানে আমি যদি একদম ইয়াটা বলি বোঝার সুবিধার্থে যে ধরনের রাজনীতি আছে মানে যেই যতগুলো দল আছে প্রত্যেক দলেরই কিন্তু কিন্তু মূলনীতি আছে কিন্তু, হ্যাঁ? আপনি একটা অমুক একটা সমিতি করলেন সেখানে একটা মূলনীতি কিন্তু সেট করা হয়। তো এইটাও কিন্তু ব্যতিক্রম না এইটাই। তো এখানে ১ম হচ্ছে অলরাউন্ড ব্যালেন্স ডেভেলপমেন্ট। এখানে কি বলছে স্টুডেন্ট মাস্ট বি যে নার্চারড উইথ ফোকাস অন অল রাউন্ড ব্যালেন্স ডেভেলপমেন্ট স্পেশালি ইন টার্মস অফ ইন্টালেকচুয়াল, ফিজিক্যাল, সোশ্যাল, মোরাল, ইমোশনাল অ্যান্ড এস্থেটিক যে ডাইমেনশন। এই এই যে ডাইমেনশন গুলো বিষয়টা চলে আসছে এখন। তারপর হচ্ছে এখানে ১ম এ যদি বলি আমি কোনটা ইন্টেলেকচুয়াল, ফিজিক্যাল, সোশ্যাল, মোরাল, হ্যাঁ? তো এই বিষয়গুলোকে নিয়ে তারা কিন্তু কাজ করতে পারবে। এখানে এইজন্য এইখানে ছবিগুলো আমি দেওয়ার চেষ্টা করেছি। এই এ প্রিন্সিপল গুলোর বিষয়টাকে মাথায় রেখে প্রত্যেকটা পয়েন্ট। তারপর হচ্ছে গুড যে সিটিজেনশিপ এটা নিয়ে আর বেশি কথা বলব না। এ সুনাগরিক হওয়া এই বিষয়টা। তারপর হচ্ছে এটা নিয়ে একটু বলি যে 21st সেঞ্চুরি স্কিল পুরা মায়ানমার নিউ কারিকুলামটাই কিন্তু একদম যদি বলা হয় একদম এই 21st সেঞ্চুরি স্কিলের যে ফ্রেমওয়ার্কটা আছে সেইটাকে মাথায় রেখে বিষয়টাকে এইটা নিয়ে কিন্তু কাজ করা হয়েছে একদম, হ্যাঁ? তো আমরা যারা কক্সবাজার এডুকেশন সেক্টরে আছি তো বিষয়টা কেউ অন্যভাবে কিছু অন্যভাবে নিবেন না। আমরা কিন্তু বাংলাদেশের মতো করে কিন্তু কারিকুলামটা খুঁজতেছিলাম আমরা, হ্যাঁ? কোথায় খুঁজছিলাম? বিভিন্ন নেটে, অনলাইনে, ওয়েবসাইটে, হ্যাঁ? তো বাংলাদেশে যারা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে, ইউএন আছে সবগুলো, তারাও কিন্তু ওই দেশে যারা একই অর্গানাইজেশন যারা আছে তাদের সাথে একটু যোগাযোগ ব্যাক অ্যান্ড ফুট এইভাবে করা হচ্ছে যে বাংলাদেশের মতো করে এই কারিকুলামটা কোথায় কম্পিটেন্সি ফ্রেমওয়ার্ক গুলা, হ্যাঁ? তো কিন্তু শেষ পর্যন্ত আমরা সবাই কিন্তু এখন জেনে গেছি মানে বাংলাদেশের মতো কারিকুলাম কিন্তু পৃথিবীর সব দেশে কিন্তু ওই স্টাইলে ওই রকম হয় না। তো ওই বিষয়ে আর যাব না। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। হুম? তো এখানে হচ্ছে মোটামুটি আমি যেটা বলা হয় যদি একটু পড়ি 21st সেঞ্চুরি স্কিল মাস্ট বি ডেভেলপ ইন অর্ডার টু যে পেভ দ্য ওয়ে ফর দ্য ডেভেলপমেন্ট অফ মায়ানমার সোসাইটি বোথ এট ন্যাশনাল লেভেল এট দ্য গ্লোবাল লেভেল।
যে দ্যাস স্কিল দ্যাস বিকাম অ্যান যে integral part of the school curriculum are to be designed for learning through integrated study in all related area through specialized study। আচ্ছা, এই ভাষাগুলো আমার কাছেও নিজে খুব কঠিন লাগছে। আমি যদি নিজের মতো করে যদি বলি, একদম আমরা যদি নেটে যদি সার্চ করি 21st সেঞ্চুরি স্কুল যে ফ্রেমওয়ার্কগুলো কি কি আছে, যেমন কমিউনিকেশন, ক্রিয়েটিভিটি, ক্রিটিক্যাল থিঙ্কিং, হ্যাঁ, এই সি দিয়ে কিন্তু 4 5 টা 6টা কিন্তু আছে। তো এইগুলো কিন্তু এখনকার শিশুরা কিন্তু এই কারিকুলাম আন্ডারে যদি স্কুলে যদি ভর্তি হয়, মানে পড়াশোনা শুরু করে, তারা কিন্তু আগামী 20 বছর পর, আগামী 10 বছর পর পৃথিবী যেভাবে চেঞ্জ হবে সেই অনুযায়ী কিন্তু স্কিলগুলো কিন্তু মানে অ্যাপ্লাই করতে পারবে। এক কথায় যদি আমি যদি এভাবে যদি বুঝে থাকি, তারপরে আমার কোনো ফিডব্যাক থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনারা। তারপর যদি দেখা হয় যে নোশন অফ কমপ্লিশন, এই যে ইটসেলফ, হ্যাঁ, কমপ্লিশন ইন ইটসেলফ, এই ধারণাটা কি, স্টুডেন্ট মাস্ট বি ওয়েল ডেভেলপ ইন টার্মস অফ নেসেসারি নলেজ, স্কিল অ্যান্ড অ্যাটিটিউড অ্যাজ অ্যান এভিডেন্স অফ কমপ্লিশন ইন ইটসেলফ অ্যান্ড অফ দ্য ইচ লেভেল, 3 লেভেল অফ বেসিক এডুকেশন, প্রাইমারি, মিডল। আচ্ছা, এটা হচ্ছে এখানে 3টা লেভেল দেখতে পাচ্ছি। একটা হচ্ছে বেসিক এডুকেশন, তারপর যে মানে হচ্ছে প্রাইমারি, মিডল এবং হাই স্কুল লেভেল। এই লেভেলে যে নলেজ, স্কিল, অ্যাটিটিউড, এই যে জিনিসগুলা নিয়ে কাজ, মানে শিশুরা চিন্তা করতে পারবে, কাজ করতে পারবে নিজে নিজে। তারপর হচ্ছে প্রিপারেশন ফর হায়ার লার্নিং। তো হায়ার লার্নিং এর জন্য যে প্রিপারেশন, শুধু ওই দেশে, নিজের দেশে না, হ্যাঁ, পাশাপাশি এই যে অন্যান্য দেশে, যে যেমন আমি যদি একটা যদি বলি যে আপনি বাংলাদেশে এখানে মাস্টার ডিগ্রি পাশ করলেন অথবা অনার্স পাশ করলেন, এখন বিদেশে স্কলারশিপ নিয়ে যাবেন, নিশ্চয়ই যেই দেশে যাবেন ওই দেশের স্ট্যান্ডার্ডে, ওই দেশের কারিকুলামে, ওই দেশের মতো হয়ে কিন্তু আপনাকে বিভিন্ন ইন্টারভিউ, বিভিন্ন মানে যে টেস্টগুলো আছে এইখানে কিন্তু অংশগ্রহণ করতে হবে, হ্যাঁ। তো এই যে এই বিষয়টা, মানে আমরা অনেকে মনে করি যে বাংলাদেশে কোনো একটা স্কুলে কলেজে বসে যখন ক্লাস করি, পৃথিবী সব স্কুল কলেজ ক্লাসের যে স্টাইলটা মনে হয় এই টাইপের, আসলে কিন্তু না, হ্যাঁ। তো এই জন্য এইটার জন্য কিন্তু প্রস্তুতি হওয়া, যে এখানে বলা হচ্ছে স্টুডেন্ট মাস্ট হ্যাভ নেসেসারি ফাউন্ডেশন নলেজ, স্কিল অ্যান্ড অ্যাটিটিউড ফর হায়ার লার্নিং দ্যাট ক্যান বি। তো এই বিষয়গুলো বলা হচ্ছে এখানে। পাশাপাশি এখানে বলা হচ্ছে আরেকটা হচ্ছে একাডেমিক লার্নিং আর ভোকেশনাল যে লার্নিংটা, হ্যাঁ। তারপর যদি বলি প্রিপারেশন ফর ওয়ান্স লাইফ ইন মায়ানমার সোসাইটি অ্যান্ড মডার্ন ইকোনমি। তো এইখানে এই যে বিষয় যে একদম বিশ্বর যে অর্থনীতি, হ্যাঁ, যারা ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেন তারাই ভালোভাবে বলতে পারবেন। তো আমি যেটা বুঝি, তো সেটা হচ্ছে যে অর্থনীতি যে চেঞ্জগুলা, হ্যাঁ, উঠানামা যে বিষয়গুলো হয়, হ্যাঁ, স্টুডেন্ট মাস্ট অফ নেসেসারি লার্নিং এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতাগুলো তারা যে অবশ্যই জানতে পারবে অ্যাজ এ প্রিপারেশন ফর দেয়ার লিভস ইন মায়ানমার সোসাইটি অ্যান্ড গেটিং অন ওয়েল উইথ দ্য মডার্ন যে ইকোনমি, এই বিষয়গুলো কিন্তু তারা কিন্তু বুঝতে পারবে, জানতে পারবে। তারপর হচ্ছে আমি যদি এখানে ব্যালেন্স ইন একাডেমিক লিটারেসি, আচ্ছা এখানে ছবি দেখে আমরা সবাই বুঝে গেছি একটা হচ্ছে সায়েন্স, একটা হচ্ছে আর্টস, হ্যাঁ। তো এই শেখাটা একটা ব্যালেন্স কিন্তু তারা কিন্তু রাখার চেষ্টা করেছে, কোনোটাই যেন বেশি আগায় না যায়, কোনোটা যেন আবার বেশি পিছিয়ে যেন না থাকে আর কি, হ্যাঁ। তো এই কারিকুলামে এই প্রিন্সিপালটা সেট করা হয়েছে। তো সুতরাং এই মানে এই কারিকুলামে যারা বই খাতা কলম, যারা কন্টেন্ট যারা লিখবেন, তারা যেন বেশি যে সায়েন্স নিয়ে ইয়াটা না হয়, আবার আর্টস নিয়ে বেশি কম না হয়, এই বিষয়টা। তারপর হচ্ছে নিশ্চয়ই এই বিষয়গুলো তাদের যে বেস লাইন যে সার্ভে, বিভিন্ন ইন্টারভিউ, একদম এই জায়গা থেকে উঠে আসা, হ্যাঁ, এই জন্য এইভাবে তারা কিন্তু রেখেছে। তারপর যদি দেখি অ্যাপ্রিসিয়েশন অফ অল কালচার, যে কাস্টম অ্যান্ড যে ট্রেডিশন, তো এই পয়েন্টগুলো কিন্তু আমরা কিন্তু বারবার দেখতে পাচ্ছি যে মানে অল যে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে যে সম্মান করা, অ্যাপ্রিসিয়েশন করা, এই যে বিষয়গুলো। তো এখানে যদি কোনো কিছু বলা আছে কিনা এই পয়েন্টে, অল ন্যাশনাল গ্রুপ, অল রেসপেক্ট, অলসো রেসপেক্ট, অ্যাপ্রিসিয়েট অল কালচার, না এটাই। তা আমরা পরবর্তী স্লাইডে যে চলে যাব, যে মিডিয়াম অফ যে ইনস্ট্রাকশন, এখানে যেটা আমি কাজ করার অভিজ্ঞতা, যেটা ক্ষুদ্র অভিজ্ঞতা যেটা মনে হয়েছে, যে আইডার, একটু পড়ি তার আগে, আইডার অফ মিয়ানমার এন্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ অর বোথ ক্যান বি ইউজড অ্যাজ দ্য মিডিয়াম অফ যে ইনস্ট্রাকশন ইফ নেসেসারি ইন দ্য বেসিক এডুকেশন লেভেল অ্যান্ড এথনিক। আচ্ছা বুঝছি এবার, এই ল এর আন্ডারে যে আপনি মায়ানমার হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অথবা মাদার টাং, ইংলিশটা হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, পাশাপাশি যারা
135টা যে মাইনরিটি আছে, এথনিক মাইনরিটি, এদের যে রিজিয়ন স্টেট অনুযায়ী, আমি একটু আগে এটা আমি মেনশন করেছিলাম শুরুতে। তো তারা যদি চায় মানে মানে সবাই মিলে যে লোকাল কারিকুলামটা মানে বাস্তবায়ন করা, হ্যাঁ? তো এই বিষয়টা লোকাল কারিকুলামে যদি তাদের যদি অবশ্যই যদি রিটেন স্ক্রিপ্ট যদি থাকে, তাহলে কিন্তু আরো বেশি ভালো। রিটেন, ওরাল মিলে এই যে কম্পিটেন্সি গুলো কিন্তু সেম থাকবে, হ্যাঁ? কম্পিটেন্সি গুলো সেম থাকবে, শুধু যে শুরুতে ক্লাস 1 ক্লাস 2 এই শুরুতে আস্তে আস্তে করে কমতে থাকবে। এইভাবে করে লোকাল কারিকুলাম একটা এস্টাবলিশ করা, এইটাও কিন্তু এই প্রভিশনটাও কিন্তু এই কারিকুলামে আমরা দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ ন্যাশনাল গ্রুপ, এদের কাজটা কি? আচ্ছা, একটু আগে যে পয়েন্টটা বলছে এইটাই কিন্তু এখানে কিন্তু মেনশন করা আছে, হ্যাঁ? একদম এখানে যদি বলি এই যে এই লয়ের একটা এই যে 44 যে সেকশন যে লয়ের আন্ডারে টিচিং লার্নিং অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড যে লিটারেচার অফ ইন্ডিজিনিয়াস পিপল ইন রিজিয়ন অ্যান্ড স্টেট শেল বি কন্ডাক্টেড উইথ দ্য স্পন্সরশিপ অফ দ্য অথরিটি কনসার্ন স্টার্টিং এট দ্য প্রাইমারি লেভেল অ্যান্ড এক্সপান্ডেড সাকসেসিভলি টু ভেরিয়াস স্টেজ। টেক্সট বুক ফর টিচিং এথনিক ল্যাঙ্গুয়েজ মাস্ট বি প্রিপেয়ার্ড বাই দ্য রেসপন্সিবল পার্সোনাল স্টেট রিজিয়ন। আচ্ছা, এটা হচ্ছে বিষয়টা হচ্ছে এরকম, যেমন আমরা যদি দেখি এখানে এখানে যে বাংলাদেশে হচ্ছে 3টা হিল ট্যাক্স আছে, চাকমা, মারমা, ত্রিপুরা। এই যে তাদের যে নিজস্ব ভাষা যদি থাকে, এই ভাষায় দিয়ে কিন্তু মানে বইয়ে কন্টেন্ট গুলো লেখা হবে অ্যাজ পার ফলোইং দা যে ন্যাশনাল যে কম্পিটেন্সি গুলো আছে গ্রেড ওয়াইজ, এইটাকে মাথায় রেখে। কিন্তু তারা শুধু এইভাবে কিন্তু কাজ করলে হবে না। ঢাকা যে মেইন মেইন যে এডুকেশন যে বোর্ড, শিক্ষা বোর্ড অথবা এনসিটিবি, এই ধরনের মন্ত্রণালয় বোর্ড কর্তৃক কিন্তু অ্যাপ্রুভ হইতে হবে, তখন কিন্তু এটা গ্রহণযোগ্য হবে। এই কথাটা কিন্তু এখানে বলা হচ্ছে। তো মায়ানমারেই কিন্তু এটা কিন্তু আছে। এখন যদি আমরা যদি আসি তারপরে সার্ভিস টু ফ্যামিলি, স্কুল, কমিউনিটি অ্যান্ড সোসাইটি, তো এইটা একটা কমন একটা চাওয়া প্রত্যেক দেশে কারিকুলামে। হুম, আপনি শুধু নিজে পড়াশোনা করলে হবে না, ফ্যামিলির জন্য কিছু কাজ করতে হবে, স্কুলের জন্য, সমাজের জন্য, কমিউনিটির জন্য। এই প্রত্যাশাটা এই কারিকুলামে থাকে, একটা কমন এটা। তারপর বলা হচ্ছে পিসফুল যে কো এক্সিস্টেন্স এন্ড লিভিং ইন হারমোনি। এটা কি? দ্য নোশন অফ পিসফুল কনফ্লিক্ট রেজুলেশন স্কিল মাস্ট বি ডেভেলপ ইন স্টুডেন্ট এট দ্য অল। আচ্ছা, এইটা মানে এই যে স্কিলগুলা এই একদম কমিউনিটি, ন্যাশনাল এবং গ্লোবাল লেভেলে যেন আমি ফেস করতে পারি, এই স্কিলগুলো কিন্তু আমি জানা, হ্যাঁ? তারপর যদি দেখি, এখনো মনে হয় 13 গাইডিং প্রিন্সিপালটা শেষ হয়নি। এটা কত নম্বর? নম্বর, প্রমোটিং ইকুয়ালিটি। আচ্ছা, এখানে একটা বিষয় বলি। আমরা অনেকেই যে বিভিন্ন ওয়ার্কশপে, বিভিন্ন ট্রেনিং এ কক্সবাজার এডুকেশন সেক্টরে সবাই বলতে শুনেছি, অথবা আমি নিজেও বলেছি যে মায়ানমার কারিকুলামে ইনক্লুশনটা একটু কম আছে, অথবা ইকুইটি নাই, ইকুইলিটি কথা বলা আছে। আমি এই জায়গাটায় কিন্তু এক্সপার্ট না। হুম, তারপরে কিন্তু আমার সহকর্মীর কাছ থেকে কিন্তু আমি শেখার চেষ্টা করি। তো অনেক জায়গায়, অনেক দেশে কিন্তু ইকুয়ালিটির ভিতরে কিন্তু ইনবিল্ট থাকে, হ্যাঁ? তো মানে এই জন্য নামটা এইভাবে কিন্তু দেয়া হয়। তো এইটা দেখে কিন্তু আমরা সবসময় এইভাবে মনে করি এই পার্টটা আছে, এই পার্টটা নাই। তো যখন আমরা একদম কন্টেন্ট লেভেলে অথবা ভিতরে যখন আমরা একটু নাড়াচাড়া করি, যখন একটা প্র্যাকটিস লেভেলে যখন একটা সময় বিষয় আছে এখানে অবজার্ভ করা, তো এই জিনিসগুলো শেখার জানা, এই মুহূর্তে কিন্তু এভাবে হুট করে কিন্তু বলাটাও কিন্তু ঠিক না। তো আমরা একটু দেখি এখানে কি বলা আছে। The curriculum, textbook, and other teaching learning material must conducive to promoting equality in student learning. Despite the difference in gender, race, language, economic status, whether difference the needs are, the equality must flourish. আচ্ছা, এটাই তো একটু আগে এটা বলছিলাম। তো আমি মোটামুটি আমার ফার্স্ট এই যে পার্ট ওয়ানে এইটুকু কাভার করা আমি চেষ্টা করেছি। তো এইটা তো একটা লেসনে কিন্তু শেষ হবে না। তো আমার এই যে ফেসবুকে অনেকজনের সাথে, অনেক জ্ঞানী, মহাজ্ঞানী, মহারথীদের সাথে আমার ফ্রেন্ডশিপ আছে। তো তারা অবশ্যই দেখবেন, অবশ্যই ফিডব্যাক দিবেন। আমার বলা স্টাইল, আমার জানার বোঝার স্টাইলটা কোন কোন জায়গায় আরো ইমপ্রুভ করা উচিত। তবে এইটা বলবেন না দয়া করে আপনি ভিডিওটা এখন থেকে এটা দয়া করে বন্ধ করে দিবেন, হ্যাঁ? আর কিন্তু এই ভিডিওটা করবেন না। তো আশা করি এটা হবে না। তো সবাই অবশ্যই ভালো থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।